হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ভ্লগ। হ্যাঁ, নতুন সিরিজ শুরু হচ্ছে আমার ঘুরতে যাওয়ার। তো এই সিরিজের প্রথম পর্ব নিয়ে চলে এসেছি। ভোর 4:10 আমি ঘুম থেকে উঠে গেছি। 6:50 আমার শিয়ালদা থেকে ট্রেন আছে। তো এখন চলো ফ্রেশ হয়ে নেওয়া যাক, তারপর আবার কথা বলছি। তো একটা দিন ট্রেনে থাকতে হবে, তো একদম কমফোর্টেবল জামা পরতে হবে। এখানে একটা আমি ট্রাউজার নিয়েছি ব্ল্যাক কালারে, এটাই পরবো। আর তার সাথে এই একটা স্লিভলেস ব্ল্যাক টি শার্ট, আর তার সাথে এই পাতলা কমফোর্টেবল শার্টটা কেন পরলাম, মানে পরবো আর কি, কারণ এসি তো প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে আস্তে আস্তে থাকতে থাকতে। তো এই জন্য শার্টটা পরলে অতটা আর কি আনকমফোর্টেবল মনে হবে না। তো চলো রেডি হই, এই ফ্রেশ হয়ে এলাম। এবার রেডি হয়ে নিই। মা আমাকে চা দিচ্ছে, মা গেছে চা বানাতে। আর ব্রেকফাস্টে ডিম সিদ্ধ নেব, সেটাও মা বানিয়ে দিচ্ছে এখন। ট্রেনে যে ব্রেকফাস্টটা খাবো সেটাই বাড়ি থেকে রেডি করে নিয়ে যাচ্ছি, যেহেতু লাঞ্চ আর ডিনার দুটোই ট্রেনেই করতে হবে। তো একটা মিল অন্তত বাড়ি থেকে থাক। আগের দিনই চিকেন স্যান্ডউইচের স্টাফিংটা রেডি করে রেখেছিলাম, এখন চিকেন স্যান্ডউইচ আর ডিম সিদ্ধটা হচ্ছে এখানে। একটু ডিকিটা খুলে দিন না। বাড়ির সামনেই ক্যাব চলে এসেছিলো, তো মা আমাকে তুলে দিল। আর পাড়ার প্যান্ডেল তো পুরো রেডি, প্রায় পুরো রেডি। তো সেটা দেখতে দেখতেই বেলঘরিয়া চলে গেলাম, ওকেও পিক করে নিলাম। আর 5টা থেকেই ট্রেন চালু হয়ে যায়, কিন্তু আমাদের বাড়ি থেকে স্টেশনটা অনেকখানি, সেটা ওরও প্লাস আমার বাড়ি থেকেও। তাই জন্যই ক্যাবে করে ভাবলাম চলে যাই, ট্রেনের ব্যাপার যাতে মিস না হয়, আগে পৌঁছোই তার জন্য। আর ক্যাবটাও পেয়ে গেছি একদম 3-4 মিনিটের মধ্যে। যখন বেলঘরিয়া তখন বাজে ঠিক 5:30। আমি যখন বেরিয়েছি তখন তো চারিদিকে অন্ধকার, তারপর আস্তে আস্তে আলো হয়ে গেল। এই প্রায় 6টা, আর আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এই সকাল 6টাতে কখনো আমি শিয়ালদা স্টেশনে আসিনি। এত ফলের বাজার, এত ভিড়, এত মানুষ তখন জেগে অলরেডি ব্যস্ততম দিনে সামিলও হয়ে গেছে। দেখো কত জনবহুল শিয়ালদা স্টেশন ভোর 6টার সময়। আরে আমাদের আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তো আমরা বেশ অনেকটা টাইম হাতে নিয়েই স্টেশনে পৌঁছে গেছি। আর জাস্ট 5-7 মিনিট দাঁড়ানোর পর ট্রেনও দিয়ে দিয়েছে। আমি এর আগেও কাঞ্চনজঙ্ঘায় গেছি, তবে ট্রেনটা কেন জানি না আরও বেশি ভালো করে মেনটেন করার কথা, বাট কি আর বলি। যাই হোক, 15 মিনিট পরই ট্রেনটা পুরো ফাঁকা থাকায় ব্রেকফাস্টটা একেবারে সেরে নিয়েছিলাম। আর তারপর কি করব বুঝতে পারছিলাম না, ফোনে নেটওয়ার্কও মাঝে মাঝে আসছে না। তোমাদের জন্য শর্টস দুভাবে আর কি এডিট করে অল্প অল্প করে, একটা সকালের দিকে একটা রাতের দিকে আপলোড করছিলাম। আর এখানে গল্পের বই বের করে আমি গল্পের বইটা পড়া শুরু করছি। ঘুরতে যাচ্ছি তো নর্থ ইস্টে, এইটা প্রথমবারের মতন। কিন্তু কেন জানি না পুরো রাস্তা জুড়েই, মানে যতক্ষণ ট্রেনে ছিলাম, শুধু নর্থ বেঙ্গলের দিকে মন টানছিল। যাই হোক, বেলার দিকে এগুলো ব্যাগ থেকে একটু বের করে ভাবছিলাম কোনটা খাবো। তারপর ওগুলো আর কিছু না খেয়ে মা এখানে মাখানা ঘি রোস্ট করে দিয়েছিল, ওটাই খেলাম একটু বেলার দিকে। এই যে মুরারাই বীরভূমের পরেই তো না? বীরভূমেই তো আমরা এখন আছি মুরারাইতে। কি সুন্দর বাইরে ধান চাষ হয়েছে, আর এখানে দেখে যতদূর মনে হচ্ছে খুব একটা গরম তো না, মেঘলা মেঘলাই লাগছে, বৃষ্টি এখনো হয়নি। কি জানি ওখানে গিয়ে আমরা কেমন পাবো ওয়েদার, দেখা যাক। একটু বাইরেটা দেখিয়ে দাও। কি সুন্দর ধান চাষ হয়েছে, ভীষণ ভালো লাগছে। এখানে জানো তো এসি চলছে, আমরা 3rd টায়ারে যাচ্ছি এসির, কিন্তু একদম ঠান্ডা লাগছে না। কি জানি কি হচ্ছে। আর বারবার এই যে পুরো দরজার পাশের সিটটা পেয়েছি, তো আর আমার সিট হচ্ছে উপরে 8 নম্বর, আর এটা হচ্ছে টিটির সিট। তো ওনার পারমিশন নিয়ে আমরা এখানেই বসে যাচ্ছি, যেহেতু এরকম একটা বড় জানলা আছে তার জন্য। আর বারবার দরজা খোলা হচ্ছে বলে একদম এসির ঠান্ডাটা লাগছে না। এই হলো ব্যাপার, আপডেট। আর আমরা লাঞ্চ করব হচ্ছে মালদা থেকে, ফোনেই অর্ডার করা হয়েছে। মালদা যখন আমরা ঢুকবো তখন লাঞ্চটা চলে আসবে। লাঞ্চে খাচ্ছি হচ্ছে চিকেন বিরিয়ানি, তাই তো?
আর সব থেকে বেশি ভালো লাগছে যেটাই জানলা থেকে দেখতে, এত এত কাশফুল হয়ে আছে চারিদিকে। এখন দেখা গেল, মাঝে মাঝে দেখা যাচ্ছে, কিন্তু এত সুন্দর লাগছে যখন কাশফুলগুলো, ওয়াও দারুণ সময় দেখা যাচ্ছে, খুব ভাল লাগছে খুব। আর এখনো একটা ট্রিপ কমপ্লিট করতে পারলাম না, এখানে বসে বসে আমরা অন্য ট্রিপের গল্প করছি যে কখন কোথায় যাব। বাঙালি বোধহয় এরকমই, হুজুকেই নাচে। যাই হোক, কত কাশফুল, কত গো, দারুণ লাগছে, ভগবানও আছে। ট্রেনের খাবার আমার একদম ভাল লাগে না জানো তো, মানে এর থেকে আমি কেক বিস্কিট জল খেয়ে থাকবো তাও ভালো। তো যার জন্য জোম্যাটো করা হয়েছিল। আমাদের লাঞ্চটা আমরা মালদা থেকেই তুলেছি, মানে দিয়ে গেছে আর কি। আর এই দেখো ফারাক্কা ব্যারেজ, এই ফারাক্কা ব্যারেজ ক্রস করার পরই এই যে মালদা ঢুকে আমাদের জোম্যাটো থেকে বিরিয়ানি চলে এসছে। হ্যালো, বলছিল আজি খেয়ে দিয়ে ওই 2:15 দিকে আমি আমার নিচের সিটে চলে গেছিলাম। তো কিছুক্ষণ রেস্ট করার পর সন্ধেবেলা এই চাটা খাওয়ার সময় এমন স্ক্যাম করেছে চায়ের ছেলেটা আমার সাথে। চাটা 20 টাকা, আমি ওকে 50 টাকার নোট দিয়েছি, ও বললো খুচরো নেই, দিচ্ছি বলে সেই যে গেল আর দিলই না। যাই হোক, মাঝে আর কোনো ক্লিপ নিইনি, যেহেতু এনজেপি অনেক তাড়াতাড়ি ঢুকে গেছিলো 6:30, তাই আমরা আরেকটু পরে মানে নিউ কুচবিহার থেকে খাবারটা অর্ডার করেছিলাম, এই প্রভুজি থেকে ধোসা আর আমার জন্য নুডলস। এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখনো দাঁড়িয়ে আছে, আমরা এই পার হয়ে এখন যাচ্ছি এক্সিকিউটিভ লঞ্চে। তিনটে 10 নাগাদ তো আমাদের ট্রেন নামিয়ে দিল গৌহাটি। আর তারপর আমরা তখনই বেরিয়ে যাইনি, পুরো অন্ধকার ছিল, তার জন্য এক্সিকিউটিভ লাউঞ্জে আমরা এখানে 2 ঘন্টার জন্য আর কি টিকিট কেটে নিলাম। পার আওয়ার পার পারসন 50 রুপিস, তো 200 টাকা নিয়েছে 2 ঘন্টার জন্য। তারপর 2 ঘন্টা মতন ছিলাম, তারও কম ছিলাম, 5টার দিকে বেরিয়ে গেলাম গাড়ি করব তার জন্য শিলং যাওয়ার জন্য। কিন্তু এমনই আজকের দিনটা, শিলংয়ের সাথে মানে শিলং বলতে মেঘালয়ের গাড়ির সাথে আসামের গাড়ির কোনো একটা ঝামেলা হয়েছে, যার জন্য পুরো আসাম জুড়ে স্ট্রাইক। মানে গৌহাটি আসাম থেকে কোনো গাড়ি যাবে না মেঘালয়াতে, এই জন্য ঝামেলা হয়েছে, গাড়ির মধ্যে স্ট্রাইক চলছে, আর সেটা আজকেই হতে হলো। প্রথমে তো আমাদের বলছিল একদমই যাওয়া যাবে না, আজকে এখানে স্টে করুন, কালকে যাবেন যদি সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু আমরা তো এখানে স্টে করবই না। তারপর ওখানে আমরা যে গভর্নমেন্ট বাসগুলো চলে সেখানেও খোঁজ নিয়েছি, স্ট্রাইকের জন্য সেই বাসও বন্ধ ছিল। তারপর একটা গাড়িকে বলাতে মানে সেই দাদাই আমাদেরকে বললেন যে তাহলে 2টো গাড়ি করে যেতে হবে, আসাম আর মেঘালয়ের যে বর্ডারটা ওই অবধি উনি নিয়ে যাবেন, তারপর মেঘালয়ের গাড়িতে আমাদেরকে তুলে দেবেন, উনি আমাদেরকে আর কি পুলিশ বাজার পর্যন্ত নিয়ে যাবে। তো আমরা তো সেটাই করলাম বাধ্য হয়ে। মানে এমন স্ট্রাইক চলছে পুরো আসামের গাড়িতে যে শিলংয়ে ঢুকতেই দেবে না আসামের গাড়ি। তো আমরা তো আসাম ওই চেকপোস্ট অবধি, চেকপোস্ট নয় বর্ডার অবধি এই গাড়িটায় করে গেলাম। তারপর তো উনি যেমন বললেন সেই অনুযায়ী ওখানে আমাদের জন্য মেঘালয়ের একটা গাড়ি দাঁড়িয়েছিল, সেটাতেই আমরা গেছি পুরো রাস্তা। আর একটা কথা বলতেই হয়, আসামের রাস্তা যতটুকু গেছি এত পরিষ্কার, এত ক্লিন, মানে এটা আমাকে বলতেই হতো যে ভীষণ পরিষ্কার আসাম। এই দিকটা আসাম, আবার এই পাশটা হচ্ছে মেঘালয়। হ্যাঁ, এখন তোমার ওই যে ব্রিজটা যে ক্রস করলাম না, আমি যে বললাম যে যেখানে জিজ্ঞাসা করবো ওইখানে, ওখানে তো জিজ্ঞাসা করে নাই। হ্যাঁ, ওই ব্রিজটাই যেমন আমরা নিচে থেকে আসলাম, তো ওই ব্রিজটাই মানে লাস্ট। ও আসামের? হ্যাঁ। আচ্ছা, আর কি অবস্থা, বাঁ দিকে আসাম আর ডান দিকে মেঘালয়। আবার আগে যে একটা ব্রিজ পাবো, ব্রিজের তলা থেকে যখন কাটিয়ে যাবো ডাইরেক্ট মেঘালয় ঘুষে যাবে। আচ্ছা আচ্ছা, এখন তাও এই আসামটা দেখা যাচ্ছে, একটু পরে পুরো মেঘালয়ের ভেতরে। হ্যাঁ, এই রাস্তাটা লাস্ট। আচ্ছা,
আসামের হুম? এই যে এন্ট্রি করছি মেঘালয়, হ্যাঁ এই যে এখন শিলং, এই যে মেঘালয়। শিলং এই যে লেখা entry টু মেঘালয়। শিলং। মেঘালয়ে ঢুকে গেলে গাড়ি ভাড়ার ব্যাপারটা আমি একটু বলে দিই। এখানে যদি শেয়ারের গাড়িতে যাও, একটা গাড়িতে 4 জন হয়, পার পারসন 500 রুপিস। তো যেহেতু স্ট্রাইক চলছিল আর আমরা ওভাবে শেয়ারে যেতাম না, তার জন্য আমরা গাড়িটা পুরোটাই বুক করেছিলাম 2000 টাকা দিয়ে, মানে পার হেড 1000। আর আমরা শিলং পুলিশ বাজার পৌঁছানোর পর হোটেল ড্রপ করে দিতে বলেছিলাম বলে এক্সট্রা 200 রুপিস। টোটাল আমাদের লেগেছে গুয়াহাটি থেকে শিলংয়ে পুরো হোটেলে নামিয়ে দিয়েছে 2200 টাকা। তো এখানে আমরা চলে এলাম রিসর্টে। এটা হলো আমাদের বাংলোর এন্ট্রান্স। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। বাংলোর ফুল ডিটেলস নিয়ে আসছি পরের ভিডিওতে।